বলা হয়েছে সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে আমাকে যে টিমটা দেওয়া হবে আমাকে সেই টিমটা নিয়ে কাজ করতে হবে। সো আমার কোনো সে থাকবে না। নির্বাচকদের দল নিয়ে খেলতে বাধ্য অধিনায়ক, বিস্ফোরক অভিযোগ লিটন দাসের। কাল বাংলাদেশ আয়ারল্যান্ড প্রথম টি-20। রাইট নাও ফায়ার ফাইটিং, আপনাদের সবার হেল্প নিয়ে সব কিছু করে আমরা এটা দেশের একটা নাম। বিপিএল নিয়ে অসহায় গভর্নিং কাউন্সিল, ব্যাংক গ্যারান্টি না পেলে দলের দায়িত্ব নেবে বিসিবি। ঢাকায় শুরু নারীদের ত্রিদেশীয় সিরিজ, মালয়েশিয়ার বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ে কিশোর দলের হ্যাটট্রিক জয়। ফরম্যাট বদলেছে বাংলাদেশের অধিনায়ক। টি-20 দলেও এসেছে পরিবর্তন। তবে দলটা নির্বাচকদের, অধিনায়কের মতামত তাতে নেওয়া হয়নি, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন লিটন দাস ম্যাচ শুরুর ঠিক আগের দিন। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু অবশ্য অধিনায়কের সাথে কথা বলেছেন জানালেও স্বীকার করেছেন শেষ সিদ্ধান্ত নির্বাচক কমিটির। চট্টগ্রাম থেকে আশিক রুদ্র রিপোর্ট। ক্রিকেটে অলিখিত নিয়ম কিংবা চর্চা, অধিনায়ক আর কোচের সাথে আলোচনা আর তাদের পরামর্শ নিয়ে দল গঠন করেন নির্বাচকরা। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের আগে লিটন দাসের বিস্ফোরক মন্তব্য। আমাকে টোটালি বলা হয়েছে সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে আমাকে যে টিমটা দেওয়া হবে আমাকে সেই টিমটা নিয়ে কাজ করতে হবে। সো আমার কোনো সে থাকবে না। এতদিন জানতাম যে যখন ক্যাপ্টেন হয় মানুষ, তার একটা টিম গোছানোর একটা প্ল্যানিং থাকে, বাট রিসেন্ট কয়েকদিন আগে জানতে পারলাম যে টিমটা আমাকে দেওয়া হবে আমার কাজ হচ্ছে সেই টিমটাকে নিয়ে বেটার কিছু দেওয়া মাঠে। শামীম পাটোয়ারি কেন নেই, এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভেতরের খবর প্রকাশ্যে আনেন লিটন। অথচ অধিনায়ক হিসেবে শামীমকে চেয়েছিলেন এলকেডি। আপনি প্রত্যেকটা প্লেয়ারের কাছে প্রতি সিরিজে পারফরমেন্স আশা করতে পারবেন না। তাকে 2-3টা সিরিজ যখন পারফর্ম করবে না তাকে আমার ব্যাক দেওয়াটা উচিত। সেখান থেকে যদি শামীম বাদ পড়ে, এটা শামীমের জন্য হতাশাজনক। অ্যাজ এ ক্যাপ্টেন আমি সরি ছাড়া আর কিছুই বলতে পারবো না তাকে। যদিও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের দাবি, ঢাকা টেস্টের চতুর্থ দিন টি-20 দল নিয়ে লিটনের সাথে আলোচনা হয়েছে। শামীমকে দলে রাখতে চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক, তবে দল নির্বাচনে ফাইনাল কল নির্বাচক প্যানেলের। সিলেক্টরের সঙ্গে ক্যাপ্টেনের টেস্ট ম্যাচের চতুর্থ দিনে শেষে বৈঠক হয়েছে। তাকে আমি পার্সোনালি জিজ্ঞেস করছি, সে বলছে এটা ঠিক যে সে শামীম পাটোয়ারিকে দলে চায়। যেহেতু সিলেক্টররা কল ইজ দ্য ফাইনাল কল, সিলেক্টররা যদি মনে করে যে না এখানে দে ডিফার, তাহলে সেখানে আর ক্যাপ্টেনের সঙ্গে আলোচনার আর দরকার নেই। তাহলে কি টি-20 বিশ্বকাপের স্কোয়াডেও অধিনায়ক আর কোচের ভূমিকা থাকবে না? ইনসাল্টিংয়ের জায়গা বলবো না। যদি ওয়ার্ল্ড কাপেও সেম জিনিস ঘটে, আমাকে যে টিমটা দেওয়া হবে আমি সেই টিমটা নিয়ে চেষ্টা করবো 11 খেলার। বিসিবির সাথে দূরত্ব কিংবা অসহযোগিতার অভিযোগ জানিয়ে এর আগেও নেতৃত্ব ছাড়ার ইতিহাস আছে। লিটনও কি একই পথে হাঁটবেন? আশিক রুদ্র, চ্যানেল 24, চট্টগ্রাম। 2026 টি-20 বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের অভিযান শুরু হতে যাচ্ছে একদম তুমুল উত্তেজনায়। লিটন দাসের নেতৃত্বে টিম টাইগারদের চোখ এখন প্রথম দিন থেকে জয়ের দিকে। কলকাতা, মুম্বাই, আহমেদাবাদ আর কলম্বো, এনভায়রনমেন্টের চ্যালেঞ্জ, শক্তিশালী প্রতিপক্ষ এবং সঠিক সময়ের পারফরমেন্স, সবকিছু মিলিয়ে এই বিশ্বকাপ হবে কল্পনার চেয়েও বেশি নাটকীয়। বাংলাদেশকে টিকে থাকবে সুপার 8-এ নাকি গ্রুপ পর্বেই বিদায় নিতে হবে? বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন, সেই সম্পর্কে জানবো আজকের বিস্তারিতে। 2026 টি-20 বিশ্বকাপের সূচনা আগামী 7 ফেব্রুয়ারি কলকাতার মাঠ থেকে, যেখানে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল তাদের মিশন শুরু করবে। গ্রুপ সিতে বাংলাদেশ ইটালি, নেপাল, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, যা অনুষ্ঠিত হবে কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সের পরিবর্তে অন্য ভেন্যুতে। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম 3টি ম্যাচ কলকাতাতেই অনুষ্ঠিত হবে। 9 ফেব্রুয়ারি তারা ইটালির সঙ্গে মুখোমুখি হবে। এই ম্যাচটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ ইতালি এবার প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করছে। এরপর 14 ফেব্রুয়ারি বাংলাদেশের তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ হবে ইংল্যান্ড। কলকাতার মাঠে এই ম্যাচ বাংলাদেশিদের জন্য চ্যালেঞ্জিং হলেও সুযোগও বয়ে আনে। কলকাতা পর্ব শেষ হওয়ার পর বাংলাদেশের দল পাড়ি জমাবে মুম্বাইয়ে। 17 ফেব্রুয়ারি নেপালের সঙ্গে ম্যাচের মাধ্যমে মুম্বাই পর্ব শুরু হবে। এই 5 দলের গ্রুপ থেকে শুধু 2টি দলই পরের রাউন্ড সুপার 8-এ পৌঁছাতে পারবে। তাই প্রতিটি ম্যাচেই জয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 25 বছর পর ঘরের মাঠে সিরিজ হারল ভারত। 408 রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার দেয়া 549 রানের লক্ষ্যে প্রথম ইনিংসে রানও করতে পারেনি ভারত। 140 রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। হ্যান্সি ক্রনিং এর অধীনে 2000 সালে এমন সাফল্যের 25 বছর পর তার সঙ্গে নাম লেখালেন টেম্বা বাভুমা।
শেষ দিনের খেলা। ইতিহাস গড়তে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন মাত্র 1 উইকেট। বল হাতে প্রস্তুত কেশব মহারাজ, তার সামনে মোহাম্মদ সিরাজ। বাউন্ডারি হাঁকানোর চেষ্টা, ক্যাচের সম্ভাবনা ভেবে মার্কো ইয়ানসেনের দৌড়। ক্যাচটা তালুবন্দি করতে পারলেই ইতিহাস। অসাধারণ ক্যাচ ধরেই মাটিতে লুটিয়ে পড়লেন ইয়ানসেন। উঠেই বাঁধ ভাঙা উদযাপন। তার সাথে যোগ দিতে ছুটে গেলেন সতীর্থরা। এমন আকাশছোঁয়া আনন্দের কারণের পেছনের গল্পটাও বিশাল। ভারতকে 140 রানে অল আউট করে 408 রানের বিশাল জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। 2-0-তে ভারতকে হোয়াইট ওয়াশ করল প্রোটিয়ারা। টেস্ট ক্রিকেটে এই নিয়ে দ্বিতীয়বার ভারতের মাটিতে সিরিজ জিতল মার্করাম ইয়ানসেনরা। প্রথমবার হ্যান্সি ক্রোনিয়ের অধীনে 2000 সালে এমন সাফল্য পেয়েছিল প্রোটিয়ারা। 25 বছর পর তার সঙ্গে যোগ দিলেন বাভুমা। লক্ষ্যটা ছিল পাহাড়সম 549 রান। পরিস্থিতি এমন যে জয় না, ড্র করতে পারলেই হাফ ছেড়ে বাঁচে ভারত। অন্তত এড়াতে পারত হোয়াইট ওয়াশ। শেষ দিন 8 উইকেট ছিল তাদের হাতে। 2 উইকেটে 27 রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল ভারত। শেষ দিনের শুরু থেকেই উইকেট হারাতে থাকে গিলের দল। গত দিনের নাইট ওয়াচম্যান হিসেবে নামা কুলদীপ বেশিক্ষণ টিকতে পারেননি। এরপর জুরেলো আউট হন হারমারের বলে। ঋষভ পন্থ নেমে হালকা ঝড় তুললেও তার পথে কাটা হয়ে দাঁড়ান হারমার। মাঝে জাদেজার 54 রানের ইনিংস ভারতের হারের ব্যবধান কমিয়েছে মাত্র। শেষ পর্যন্ত একে একে ভারতের 6 ব্যাটারকে তুলে নিয়ে ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দেন হারমার। গুয়াহাটি টেস্টের প্রথম ইনিংসে 489 রানের বিশাল পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ভারত গুটিয়ে যায় মাত্র 201 রানে। ভারতকে ফলো অনে না ফেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে প্রোটিয়ারা। 5 উইকেটে 260 রান করে ইনিংস ঘোষণা দিলে ভারতের লক্ষ্য দাঁড়ায় 549 রানের। তবে পাহাড় সমরান তাড়া করতে নেমে প্রথম ইনিংসে রানও করতে পারেনি ভারত। ঘরের মাঠ গুয়াহাটি সাক্ষী হয়ে থাকলো ভারতের এই লজ্জাজনক হোয়াইট ওয়াশের। ক্যারিয়ারের ধারাবাহিকতা বজায় রেখে আবারও ঠিক বিশ্বকাপের আগে আগে স্কোয়াড থেকে বাদ পড়েছেন শামীম পাটোয়ারি। আরব আমিরাত সফর থেকেই ফর্মে নেই পাটোয়ারি। শেষ 10 ম্যাচে 132 রান এসেছে শামীমের ব্যাটে। এমতাবস্থায় স্কোয়াডে টিকে থাকা কঠিনই বটে। কিন্তু যদি শামীম ভক্তরা প্রশ্ন করে একই সময়ে 143 রান করা জাকের কিভাবে টিকে গেলেন স্কোয়াডে, সেই উত্তর কি ম্যানেজমেন্টের কাছে আছে? শামীম কেন বাদ, সেই উত্তর কিন্তু নাই স্বয়ং ক্যাপ্টেনেরও কাছে। আমি শামীমরে বাদ হওয়ার পিছনে কোনো রিজন আমি দেখি না, আর আমি এটা নোটিশও পাইনি যে কেন সে বাদ করেছে। বাট ও টিমে থাকলে ভালো হতো। আমি এক্সপেক্ট করি না কখনোই আমাকে 15টা প্লেয়ারই প্রতিদিন পারফর্ম করে দিবে। তাকে 2-3টা সিরিজ যখন পারফর্ম করবে না তাকে আমার ব্যাক দেওয়াটা উচিত। আমি রিয়েলি সরি যে আমি তাকে ব্যাক দিতে পারি। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচে খেলানো হয়নি জাকের আলীকে। শেষ 2 ম্যাচে খেলানো হলেও ব্যর্থ হয়েছেন বাজেভাবে। মজার ব্যাপার হলো প্রায় একই রকম রান করলেও শামীমের স্ট্রাইক রেট বেশি জাকেরের চেয়ে। এরপরও নির্বাচকরা জাকেরের ওপরই ভরসা রেখেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই মাহিদুল ইসলাম অঙ্কনের অভিষেকের সম্ভাবনা ক্ষীণ। সেক্ষেত্রে লাগাতার ব্যর্থতার শিকার জাকের ম্যাচ খেলবেন অনেকটা বিনা বাধায়। স্কোয়াডে মাহিদুল ইসলাম অঙ্কনের সুযোগ পাওয়ার ব্যাপারটাও কিন্তু খানিক প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কথায় যুক্তি আছে। বিশ্বকাপের আগে খুব বেশি সময় নেই, তাই নতুন ব্যাটারদের দেখে নিতে হবে। কিন্তু অঙ্কনই কেন? এবছরের NCL T20-তে 6 ম্যাচে 118 রান করেছেন অঙ্কন, তাও বিলো পার স্ট্রাইক রেটে। এশিয়া কাপ রাইজিং স্টার্সও ভালো যায়নি অঙ্কনের। তবে কি ব্যাটারদের জন্য মাইনফিল্ড পিচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে অঙ্কনের ইনিংসগুলোই তাকে স্কোয়াডে নেওয়ার মানদণ্ড? NCL T20-তে আকবর আলী 9 ম্যাচে করেছেন 203 রান, ইয়াসির আলী রাব্বির রান 197। এশিয়া কাপ রাইজিং স্টার্স অঙ্কনের মতো আকবর রাব্বিদেরও ভালো যায়নি, কিন্তু আকবররা আরও একবার উপেক্ষিত থেকেছেন। অঙ্কন পেয়েছেন T20-তে ডাক। তাই প্রধান নির্বাচকের কথার সাথে সুর মিলিয়েই দর্শক মহলে প্রশ্ন, যদি আয়ারল্যান্ডের সাথে খেলোয়াড় দেখে নেয়ারই প্ল্যান থাকে তবে আরও বেশি নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে ঘরোয়াতে পারফর্ম করা খেলোয়াড়দের কেন নেওয়া গেল না? বিশ্বকাপের আগে বাংলাদেশ আর কোনো আন্তর্জাতিক T20 সিরিজ খেলবে না, অর্থাৎ জাকের এই সিরিজেই শেষ সুযোগ পাবেন নিজেকে আরেকবার প্রমাণ করার। কিন্তু যদি জাকের ব্যর্থ হন তখন কি হবে? ব্যর্থ ক্রিকেটারকেই বিশ্বকাপে নিয়ে যাওয়া হবে? সরাসরি বিশ্বকাপে নতুন কাউকে সুযোগ দেওয়ার সাহস কি এই ম্যানেজমেন্টের আছে? এসব প্রশ্নের উত্তর বিস্তারিত দেওয়া যায় না বেশি, কেননা জাতীয় দলের নির্বাচক প্যানেল সংবাদ মাধ্যমের মুখোমুখি না হয়ে ভিডিও বার্তা পাঠিয়েই কাজ শেষ করায় বিশ্বাসী। হাফ ছেড়ে বাঁচলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও পর্তুগাল দলের সমর্থকরা। রিপাবলিক অফ আয়ারল্যান্ডের বিপক্ষে ফাউলের জন্য 3 ম্যাচের নিষেধাজ্ঞার ঝুঁকি থাকলেও 1 ম্যাচেই পার পেলেন পর্তুগিজ মহাতারকা। 2026 ফিফা বিশ্বকাপের শুরু থেকেই খেলতে পারবেন CR7। বিশ্বকাপ বাছাই আয়ারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের 2-0 গোলে হারের ম্যাচে
প্রতিপক্ষ ডিফেন্ডার ডারা ওশিয়ারকে কনুই দিয়ে আঘাত করে লাল কার্ড দেখেন রোনালদো। ফিফা নিয়ম অনুযায়ী সহিংস আচরণের জন্য সাধারণত 3 ম্যাচে নিষেধাজ্ঞা দেওয়া হয়, যার কারণে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে খেলার পথটা রোনালদো বেঞ্চে বসেই শুরু করবেন এমনটাই ধারণা করা হয়েছিল। কিন্তু ফিফার রায়ের পর সেই শঙ্কা আর থাকল না। এ ফরওয়ার্ডের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে নিষেধাজ্ঞা 1 বছরের জন্য স্থগিত করা হয়েছে। সেক্ষেত্রে জাতীয় দলের হয়ে 226 ম্যাচে রোনালদোর প্রথম লাল কার্ডের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, রোনালদো যদি এ সময়ের মধ্যে একই ধরনের ও একই মাত্রার অপরাধ আবারও করেন, তবে শাস্তির স্থগিতাদেশ স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হবে এবং বাকি 2টি ম্যাচে নিষেধাজ্ঞা কার্যকর হবে।